দেখুন হাজার ভোট নিয়ে মানে দেখুন এশিয়ার করে বিভিন্ন জায়গায় একটা সমস্যা তৈরি হয়েছে, তারপরেও কিন্তু মানুষ, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবে। আমি দলের কাছে একবারে কৃতজ্ঞ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। কারণ আমি এটা নিয়ে 4বার মনোনীত হয়েছি দলের পক্ষ থেকে। 2011 খণ্ডঘোষ হয়তো জয়লাভ করতে পারিনি, সেই সময় একটা কঠিন পরিস্থিতি, কারণ সেই সময় ক্যান্ডিডেট হওয়াটাই একটা ব্যাপার। সেই সময় আমার স্ত্রী প্রেগনেন্ট ছিলেন, সেই জায়গাতেও কিন্তু চাপ নিয়ে 2011 সালে আমি ক্যান্ডিডেট ছিলাম খণ্ডঘোষে। সেই সময় তো জয়লাভ করতে পারিনি, তারপর আমাকে জেলা পরিষদে কর্মদক্ষ করা হয়েছিল 2013 থেকে 16 আমাকে গলসি থেকে টিকিট দেওয়া হয়েছিল। আমার সকল কর্মী সমর্থকদের সহযোগিতা এখান থেকে জয়যুক্ত হয়েছিলাম। 2021 আমাকে জামালপুরে সেখান থেকে মনোনীত করা হয়েছে 262 থেকে, আবার 274 আনা হয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, আর কর্মীদেরও আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, তারা এই ভালোবাসার আদরে যেভাবে আমাকে গ্রহণ করেছে। এবারে নির্বাচনের একমাত্র কি প্রতিদ্বন্দ্বী? শুনে বিজেপিকে আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের কাছে এখন প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। কারণ একটা জিনিস হচ্ছে, যেভাবে মানুষকে কেন্দ্র সরকার বিভ্রান্ত করেছে, যেভাবে একটার পর একটা স্কিমে আজকে বঞ্চনা করেছে, এবং লেটেস্ট এসআর এবং গ্যাসের যে মূল্যবৃদ্ধি, তাতে করে কেন্দ্র সরকারের জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে আছে। মানুষ চাইছে যে কেন্দ্র থেকে ওই সরকারটা চলে যায়। আমাদের যেটা আছে, আমাদের সরকারিভাবে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং আমাদের পাড়ায় সমাধানের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, তো অবশ্যই হচ্ছে। আমাদের নতুন পরিকল্পনা আছে বলতে, আমি বিধায়ক হিসাবে এখানে নির্বাচিত হওয়ার পর আমার কিছু মানুষের কাছে আমার কমিটমেন্ট আমি করেছি। সেই কমিটমেন্টগুলো আমি করার পরিকল্পনা করব। তার মধ্যে যদি প্রায়োরিটি হিসেবে বলেন, যে একদম প্রায়োরিটি হিসেবে 5টা আমার প্রায়োরিটি আছে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আবার তকিপুরের ব্রিজ, যা হাউসগ্রাম এবং গলসি 2 এর সঙ্গে গলসি বিধানসভাকে যুক্ত করবে। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে রন্ডে ইকো পার্ক, যা এই এলাকার মানুষ যারা পর্যটনরা আসে নভেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত, সেই একটা পর্যটনদের একটা বিনোদনের একটা জায়গা হবে। থার্ড প্রায়োরিটি হচ্ছে প্রত্যেকটা আমাদের স্কুল আজকে স্মার্ট ক্লাসরুম তৈরি করে আধুনিক শিক্ষার সঙ্গে আমরা যুক্ত করতে পারবো, সেই একটা পরিকল্পনা আছে। আর হচ্ছে চতুর্থ প্রায়োরিটি হচ্ছে যে আমার এই এলাকায় যে আমাদের পুরসা হসপিটাল NH এর উপরে দুর্গাপুর, বিধাননগর আর কলকাতা বর্ধমান মেডিকেল কলেজ, তার মাঝে কোনো সেই রকম হসপিটাল নাই। এই যে NH এর উপরে 6 লেন NH, এই জায়গায় অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। সেই তৎক্ষণাৎ সেই ব্যক্তিদের যারা আহত হন, তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের বেঁচে থাকার জন্য কয়েক সেকেন্ডটাই পরিষেবাটা খুব যথেষ্ট হয়ে পড়ে। সেই জায়গায় যদি একটা ট্রমা কেয়ার সেন্টার করা যায় NH এর উপর, এটা খুব ভালো হবে। এটা আমার চতুর্থ প্রায়োরিটি। এবং পঞ্চম যেটা গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে আমার এখানে একটা পুরনো ডিবিসির ক্যানেল আছে, সেই ক্যানেলটা এখন মজে গেছে, যেটা কসবা হয়ে, যেটা পারাজ হয়ে, যেটা ভাষাপুলে শেষ হয়েছে। সেই পুরনো ক্যানেলটা মজে গেছে, সেটা যদি সংস্কার করা হয়, একদিকে যেমন মাছ চাষে আমাদের এলাকার যারা হচ্ছে বিভিন্ন প্রান্তিক মানুষ আছেন, তারা অনেকে মাছ ধরে সেখান থেকে রুটি রোজগার করেন, বা অন্য বাণিজ্যিকভাবে সেখানে মাছ চাষ করে কোঅপারেটিভ হিসাবে কিছু মানুষকে সেখানে মাছ চাষের সঙ্গে যুক্ত করা যাবে, অনেকটা বড় জলাশয় হবে। একদিকে যেমন মাছ চাষের করে সেখানটাকে আমরা ডেভেলপ করতে পারবো, অপরদিকে গলসি একটা ধান উৎপাদন কেন্দ্র, সেই জায়গাটা সংস্কার করলে অনেক জল সংরক্ষণ হবে, সেই জলটাকে আমরা চাষের কাজে লাগাতে পারবো। এই 5টা পদক্ষেপ আমি প্রাথমিকভাবে রেখেছি। এইগুলোই আমরা বিশেষ করে মানুষের কাছে তুলে ধরছি, এই 5টা যে পদক্ষেপ আছে। এছাড়া তো আমাদের রাস্তাঘাট, যেটা পথশ্রী প্রকল্পের মধ্যে রাস্তাঘাট, পানীয় জল, আমাদের কেন্দ্র সরকার আমাদের বিভিন্নভাবে যে যৌথ প্রকল্পের টাকা না দেওয়ার পরে আমাদের সরকার করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 2026-এর পর এমন কোনো পরিবার থাকবে না যে জল থেকে বঞ্চিত, বিশুদ্ধ জল থেকে বঞ্চিত থাকবে। আমরা প্রত্যেক বাড়িতে নলবাহিত জল আমরা পৌঁছে দেবো। এছাড়া শিক্ষা, সংস্কৃতি, আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়ন, ড্রেন, এগুলো তো হচ্ছে, এগুলো তো কাজ চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে স্কিমগুলো তৈরি করেছেন, বেশিরভাগ স্কিমটা হচ্ছে
আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়নের জন্য। দেখুন, একটা একটা যদি দেখা যায় পরিবারের কিছু, মানে একটা সমাজের মধ্যে কিছু দেখা যায় যদি ভাগ করা যায়, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন সম্প্রদায়ের মানুষ যারা হচ্ছে বিভিন্ন ক্ষেত খামারে কাজ করে, সেই জায়গায় দেখা যায় 100 দিনের কাজ আমরা গরিব মানুষ, তফসিলি মানুষ, আদিবাসী মানুষ, মেহনতি মানুষ করতাম। 100 দিনের কাজ দীর্ঘদিনে বন্ধ আছে। আবাস যোজনার যে প্রকল্প বন্ধ আছে, সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নিজের প্রকল্প থেকে 100 দিনের কাজের যা বকেয়া টাকা, সেই টাকা রাজ্য সরকারের ফান্ড থেকে দিয়েছে। এবং তার সাথে সাথে বাংলার আবাস যোজনার বাড়ি, 32 লক্ষ বাড়ি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটাও করেছেন। এবং তার সাথে সাথে আজকে যে বিভিন্ন যে প্রকল্পগুলো চালু করেছেন, আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, তার সাথে সাথে আজকে লেটেস্ট যে যুব সাথী এবং আমাদের ক্ষেত মজুর প্রকল্প, এবং তার সাথে সাথে আজকে বিশেষ করে এই RLI প্রজেক্ট, নদী উত্তোলন, জল উত্তোলন কেন্দ্র, এই নদী উত্তোলন, জল উত্তোলন করে কিছু মানুষ চাষ করে, তাদের ক্ষেত্রেও যে ছাড়, সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের সরকার করেছে। দেখুন, আমি একটা কথা বলি, কর্মীরাই হচ্ছে আমাদের সম্পদ, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন। আমরা হেভিওয়েট প্রার্থীরা অবশ্যই আমাদের আসবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সব থেকে বড় হেভিওয়েট। উনি আমার 13 তারিখে আসছেন, যেটা হচ্ছে রঘুনাথপুর মাঠে, যেটা আমার বিধানসভার মধ্যে বলে কাঁকসা ব্লক, আমার যেটা বনকাটি অঞ্চলের মধ্যে পড়ে। 13 তারিখে ওনার সভা আছে। তার পরবর্তী সময় নিশ্চয়ই আমাদের নেতা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আসবেন, উনিও প্রোগ্রাম করবেন।